টিকিট পেতে সৌদি প্রবাসীদের ভিড়, রয়েছে কালোবাজারির দৌরাত্ম্য। নারায়ণগঞ্জ ট্র্যাজেডি, ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রী। আরও ২৮ জনের মৃত্যু, করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখেও উদাসীনতা। দ্বৈত ভোটার ৯২৭ জনের এনআইডি লক। মেডিকেল বোর্ডের মারাত্মক হুমকি, অসন্তোষ ঢাকার ২ মেয়রের। দেখছেন এটিএন নিউজ, সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানিয়ে দেব বিস্তারিত। শঙ্কা, উৎকণ্ঠা, প্রতিবাদ শেষে শুরু হলো সৌদি আরবে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীদের কাছে টিকিট বিক্রি। তবে হাজার হাজার সৌদিগামী প্রবাসীর জন্য কতটা সহজ হবে বিমান বাংলাদেশ আর সৌদি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। দিন যতই যাচ্ছে করোনার ক্ষত যেন স্পষ্ট হতে শুরু করেছে। সৌদি প্রবাসী নুরুলকেই দেখুন, এমন শূন্য দৃষ্টিতে না জানা কত হিসেব। পরিবার বাড়িতে এমন পয়সা করে নাই, মনে করেন যে যা কিছু পয়সা করে আসলে আমি ওইখানে একটা প্রতিষ্ঠান করছি, মনে করেন আশায় আমি অনেক আশা ইয়েতে করছিলাম। তো এখানে এসে যে আমি লকডাউনে পড়মু, এটা আমি আগে ভাই চিন্তা ভাবনা করছিলাম না। তো লকডাউনে পড়ার পরে আমার ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভাই। রোববার থেকে কর্মস্থল সৌদি আরবে ফিরতে হোটেল সোনারগাঁয়ের সামনে ৫ তারকা হোটেলের পাশে ৫০ টাকার খিচুড়ি বা কম কিসে। টিকিট ছাড়া ফিরবেন না বলে সোনারগাঁ হোটেলের ভিতরেই খেয়ে না খেয়ে টিকিট না লাগে যাইতে পারতাছি না, মানে বাইরে বাইরে তার ঢুকতে দেয় না। কিভাবে থাকে মানুষ, মশার কামড় খায়, তারপরে গরম, আর খানা নাই, পানি নাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পূর্বাভাস ছিল করোনায় ১৯.৫ কোটি মানুষ চাকরি হারাবেন, যার মধ্যে ১২.৫ কোটি মানুষের বসবাস এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর দেশগুলোতে। ২২% কমবে বাংলাদেশের রেমিটেন্স, সেই সংখ্যা পাশে ফেলে প্রবাসীদের রেমিটেন্সে ভর করে $৩,৯০০ কোটি রেকর্ড রিজার্ভে বাংলাদেশ। আর সেই রেমিটেন্স যোদ্ধাদের একাংশ এভাবেই রাস্তায় কর্মস্থলে ফেরার আশায়। রোববার থেকে 5 দিন আর কি এখানে আসছি। আমরা গরিব দুঃখী মানুষ যারা আছি এখানে, সবাই তাদের বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। কালকে পরশু আমাদের অফিস খোলা, এইভাবে আমরা করে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার। মানে আপনারা ৬,০০০ টোকেন ইস্যু করেছেন? জি জি জি। আজকে ১ থেকে ৫০০ দিবেন, পর্যায়ক্রমে এভাবে যাবে? জি ইনশাআল্লাহ। এখন হয়তো কোনো টাকাই লাগবে না, সামনে দিকে কোনো টাকাই লাগবে। জি, কোনো টাকা লাগবে না। আমরা চেষ্টা করছি কোনো টাকাই নাও লাগতে পারে। ৫ দিন পরে এসে টিকিট বিক্রির এই ঘোষণায় মনে শঙ্কার মেঘ কিছুটা কমেছে, কিন্তু সৌদি এয়ারলাইন্সের সেই টিকিট পেতে ঝক্কির শেষ নেই। প্রথম ৭ দিনে দেওয়া হবে ৬,০০০ টোকেন, যদিও নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে মিলেছে টিকিট। সোনার হরিণ বললে কি কম হবে? এখন তো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। 5 দিন কোনো টাকা পয়সা দিতে হয় নাই এবং এগুলো ঠিক আছে সব। বুধবার সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিকদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে। সেই খবরে কদিনের আন্দোলন পাশে রেখে টিকিট পেতে বিমান বাংলাদেশের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসীরা। করোনাকালের আগে ১৬ আর ১৭ মার্চের টিকিট করা ছিল যাদের, তারাই পেয়েছেন ফিরতি টিকিট। তবে এত প্রত্যাশার বিপরীতে সৌদি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কতটা পর্যাপ্ত? ভিতরে থেকে এখন আমার ভাইকে বললো যে রিয়াদ আর জেদ্দা লোক নিতে আছে, তাই আমাদের দাম মানজার আমরা যাবো, আমাদের কি হবে? কারণ এখন সরকারের ২৪ দিনের মেয়াদ শুনছি বাড়াই দিছে, ঠিক আছে, কিন্তু এই টাইমে যে বিশেষ যাচ্ছে এই লোকে যাওয়া সম্ভব না। এতকে ১৬ এবং ১৭ তারিখের জন্য তাদের ফ্লাইট শিডিউল করা হয়েছে। তো এখন আমাদের কথা হয়েছে এই নিয়মটা যে মানে অব্যাহত থাকে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সৌদি প্রবাসীদের বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাজেদা সুইটির সঙ্গে। তিনি আছেন রাজধানী সোনারগাঁও হোটেলের সামনে। সাজেদা সুইটি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমরা তো এর মধ্যেই জানি যে আরও কিছু ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো এই ক্ষেত্রে যারা টিকিট নেওয়ার জন্য এসেছেন তাদের কি অবস্থা দেখছেন? তারা কি টিকিট পাচ্ছেন?
টোকেন। এর মধ্যে যারা ভেতরে আছেন তাদের অগ্রাধিকার, এবং একটু আগেও বারবার করে চেক করা হচ্ছিল যে 100 থেকে 500-র মধ্যে টোকেন কাদের। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন তারা সবাই টোকেনধারী, এবং ওখানে যে একটু উত্তেজনা আমরা দর্শকদের যদি একটু দেখাই, আমার সহকর্মী একটু ক্যামেরায় যদি ছবিটা দেখার, এখানে একটু উত্তেজনা দেখতে পাচ্ছি। এরা যারা আছেন এরা টিকিটের জন্য প্রত্যাশা আছেন। এরা কেউ কেউ এখানে আছেন গত সোমবার থেকে এখানে আছেন, অপেক্ষা করছেন, কেউ মঙ্গলবার থেকে অপেক্ষা করছেন। একবার আসার পরে তারা আর জাননি যে টিকিট নিয়েই তারা ফিরবেন, এবং সবাই টোকেনধারী, তাদেরকে ওখানে সিরিয়ালে রাখা হয়েছে। এবং এখানে যেন কোনো রকমের যখন একটা সংকট সময় থাকে সেখানে স্বাভাবিকভাবে কেউ এখানে আগে পরে হয়ে যাচ্ছে কিনা, ঠিকমতো সিরিয়াল মেনটেন হচ্ছে কিনা, সে ব্যাপারে কোনো রকমের অনিয়ম হচ্ছে কিনা, সেটিতে প্রত্যেকে এখানে সজাগ আছেন। এবং একটু থেকে একটু যদি এদিক ওদিক দেখেন তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ব্যাপারটা স্বাভাবিকভাবেই একটু যাতে করে শৃঙ্খলা থাকে সে ব্যাপারে চেষ্টা করছেন, যাতে করে সবার মাঝে এটুকু বোঝানো যায়, আশ্বস্ত করা যায় যে সবাই টিকিট পাবেন যার যার নিয়ম অনুযায়ী, যেভাবে নিয়ম বেঁধে দেওয়া আছে। আমি এখানে জলি আরেকটু বলতে চাই যে এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে যে যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে চলে গেছে তারা সৌদি যে দূতাবাস বাংলাদেশে আছে সেটির মাধ্যমে তারা তাদের ভিসা পাবেন, এবং সেটি রোববার থেকে শুরু হবে, রোববার খুলবে সৌদি দূতাবাস। আর এমনিতে সৌদি আরবে যারা যাবেন তারা সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানে টিকিট ইস্যু করবেন, এবং যাদের ইকামা মানে যে ওয়ার্ক পারমিট যে একটা মেয়াদ থাকে সেটি আরবি যে চলতি মাসটা চলছে আরবি মাস, সেটি শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সুতরাং এ ব্যাপারে যেহেতু একটু সময় শিথিল করা হয়েছে, সময় বাড়ানো হয়েছে, বারবার করে বলা হচ্ছে তারা যেন নিজেদের মধ্যে ধৈর্য রাখেন, যেন কোনো রকমের বিশৃঙ্খলা না করেন এবং তৃতীয় পক্ষের কথা না আসেন। এবং যেহেতু টিকিটের কালোবাজারের ব্যাপারগুলো এসেছে, অভিযোগ এসেছে যে কেউ কেউ বেশি টাকা দিয়ে কালোবাজারের কাছ থেকে টিকিট কিনছেন এবং বাকিরা ভোগান্তিতে পড়ে যেতে পারেন, সে কারণে এয়ারলাইন্স থেকেও বলা হয়েছে যে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। এবং যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন তাদের ব্যাপারে বলা হয়েছে তাদের যেন বাড়তি টাকা খরচ করতে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা হচ্ছে যাতে করে তাদের বাড়তি খরচ করতে না হয়। জলি এখানকার পরিস্থিতি এই, এবং 1 থেকে 500 পর্যন্ত টোকেনের, আমি বারবারই বলছি এই কথাটা, যে তাদেরকে দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা গ্রাউন্ডের ভেতরে আছেন তারা আগে পাবেন, তারপরে বাইরে থেকে সিরিয়াল গুনে বাকিদেরকে দেওয়া হবে। এবং এই অবস্থা চলবে 27 তারিখ পর্যন্ত। প্রতিদিনই অন্তত 500 করে যারা গমনেচ্ছু তাদেরকে দেওয়া হবে এই টিকিট। অসংখ্য ধন্যবাদ সাজেদা সুইটি আপনাকে। দর্শক, সৌদি প্রবাসীদের বর্তমান অবস্থা অর্থাৎ টিকিট পাওয়া নিয়ে তাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার কথা জানাচ্ছিলেন সাজেদা সুইটি। আর এদিকে আজ থেকে ঢাকা জেদ্দা ফ্লাইটে টিকিট ইস্যু শুরু করেছে বিমান। এছাড়া আগামী রোববার থেকে সৌদি দূতাবাসে ভিসার আবেদন করা যাবে। বিমান অফিস থেকে এই বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে আমাদের আরেক সহকর্মী সাজেদা সুইটি জানাচ্ছিলেন যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু আবার ভিসার জন্য আবেদন করতে পারবে। এই মুহূর্তে সেখানকার অবস্থা কি দেখছেন? আমি সকাল থেকেই এই যে মতিঝিলের এখানে বিমান বাংলাদেশের যে অফিসটি, এর অফিসের সামনে ছিলাম আমি এবং আমার প্রতিবেদক শফিক। কিন্তু এখন কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে কালকে সকাল 10টা থেকে মার্চের 15, 16 এবং 17 তারিখে যাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল তাদের ভিসা আবারও দেওয়া হবে। আজকের পর্যন্ত যারা টিকিট পেয়েছেন তারা 26 এবং 27 সেপ্টেম্বরে বাংলাদেশ ছাড়তে পারবেন, এমনটাই জানানো হয়েছে বিমান বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়াও আমরা বিভিন্ন অভিযোগ নিয়ে বেশ কিছু পার্সনকে এখানে দেখাচ্ছি। আমি যদি আপনাকে পেছনে একটু দেখাই, এখানে এখন পর্যন্ত জটলা তৈরি হয়ে আছে। কেউ কেউ বিমান বাংলাদেশের যেই গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটার ভেতরে কিছু মানুষকে ঢোকানো হয়েছে যাদেরকে যাচাই বাছাই করে টিকিট দেওয়া হচ্ছে। এছাড়াও অপেক্ষমান অনেক যাত্রী রয়েছেন যারা হাহুতাশ করছেন, কেউ কেউ যাদের টিকিটের মেয়াদ শেষ তবুও তারা এখানে এসেছেন, এবং কেউ কেউ রয়েছেন যাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ। আপনি দেখতে পাচ্ছেন অনেকে চেষ্টা করছেন আসলে ভেতরে কি হচ্ছে একটু দেখার জন্য। আসলে এই সব মানুষজন তারা সেই সকাল থেকেই খেয়ে না খেয়ে এখানে অবস্থান করছেন অধিকাংশ মানুষ। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা একটু সময়ের জন্য লাইন ছেড়ে যাননি, এমন অনেক পার্সনও রয়েছে। এছাড়া অন্য সময় যাদের মার্চের অন্যান্য তারিখে 15, 16, 17 বাইরের যে মানুষগুলো রয়েছে তারাও এখানে রয়েছেন। তারা কিভাবে যাবেন, কিভাবে টিকিট পাবেন এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছেন, অথচ কর্তৃপক্ষের কেউই এখন পর্যন্ত তাদেরকে নির্দিষ্ট করে কিছু বলেনি। শুধুমাত্র এতটুকু বলেছে কালকের 15, 16, 17 তারিখে যেই বাকি টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলো দিবেন। এখানে শুধুমাত্র ঢাকা টু রিয়াদ এবং ঢাকা টু জেদ্দা এই 2 রুটের টিকিটই এখান থেকে পাওয়া যাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা জানি কালকে যেই
যেই সব লোকজন টিকিট পাননি তারা কালকের 15, 16 এবং 17 মার্চের টিকিট পাবেন। অসংখ্য ধন্যবাদ আরিফ হোসেন, আপনি থাকুন সেখানে। আমরা পরবর্তী আবারও আপডেট জানতে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আরিফ হোসেন জানাচ্ছিলেন যে ঢাকা টু রিয়াদ এবং ঢাকা টু জেদ্দার সেখানকার যে টিকিট ইস্যু করছে বিমান, সেই সম্পর্কে শঙ্কা দূর করতে 24 দিন সময় পেয়েছেন সৌদি আরব প্রবাসীরা। কিন্তু এই সময়ের মধ্যেই কি টিকিট মিলবে সবার? ব্যাপক চাহিদায় এরই মাঝে কালো বাজারে 1.5 লাখ থেকে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত সৌদি টিকিট বিক্রির প্রস্তাব নিয়ে ঘুরছে দালাল ও কিছু এজেন্সি। এ নিয়ে বিস্তারিত জানবো আহমেদ রাবি তানিমের কাছ থেকে। দেশে আসা প্রবাসীদের অনেকেই সৌদি এয়ারলাইন্সের অফিস কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের গেটে সারাদিন বসে থাকছেন। ভিতরে ঢুকতে পারেন না, তারা কোনো তথ্যও জানেন না। কেউ 3-4 দিন ধরে অপেক্ষা করছেন। গ্রাম থেকে এসেছেন, তাদের থাকা খাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই। এয়ারলাইন্সগুলোর তথ্য বলছে প্রায় 22,000 প্রবাসী সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন। তাদের সবার রিটার্ন টিকিটও আছে। তাহলে এয়ারলাইন্সের এই টিকিটগুলো গেল কোথায়? এখানে আমরা সবাই আপডাউন টিকিট কেটে আসছি। যেহেতু আমাদের যদি আপডাউন টিকিটে আমরা যাই তাহলে আমরা হয়তো আমাদের কাছ থেকে 200-5,000 টাকা খরচা নিতে পারে। এখন আমরা দেখছি যে আমাদের কাছ থেকে প্রায় যাত্রীর কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা গোপনে গোপনে টিকিট কেটে তারা ফ্লাইট দিচ্ছে। এইভাবে যদি ঘোরাফেরা করি এই 24 দিনেও কোনো ফলাফল পাবো না। 24 দিনেও সৌদি আরবে পৌঁছতে পারবো না। সৌদি আরব ঢাকা সৌদি আরবের রিটার্ন টিকিটের দাম 50 থেকে 55,000 টাকা। কথা হয় কয়েকটি এজেন্সির সাথে, যারা আগেই এয়ারলাইন্সের টিকিট বুকিং দিতে পারেন। এজেন্সিগুলো জানাচ্ছে তুর্কি এয়ারলাইন্স আর সৌদি এয়ারলাইন্সের টিকিট দিতে পারবে তারা, তবে দাম পড়বে 1.5 থেকে 2 লাখ টাকা। জাহাঙ্গীর ভাই, ওই যে আমার এক ভাই আপনার নাম্বারটা দিল টিকিটের জন্য। টিকিট তো পাচ্ছি না, টোকেন দিয়েও পাচ্ছি না। তো একটা টিকিটের যদি ব্যবস্থা করা যেত খুব ভালো হতো। 28 তারিখ আপনার সকাল 10টার দিকে ওটা তাকে এয়ারলাইন্স ওটা পড়বে হলো 1,72,000 টাকার মতো। বিজনেস ক্লাসে যেতে পারবেন 1,60,000 টাকা। আচ্ছা, আমি তাহলে কিভাবে আপনার কাছে টিকিট পাবো ভাইয়ার? কোথায় টাকা দিব? আমার কাছে টিকিটটা যেভাবে পাবেন, আমরা গতকালকে আমাদের এই যে ইকোনমিক ক্লাসের লোক আসছিল, আমার নিজের লোক ছিল 50 জন। সমস্ত ফাইল রেডি করে রাখছিলাম, তাদের টিকিট দিতে পারি না। এখান থেকে যারা বিজনেস ক্লাসে সিট ধরছে 1,60,000 70,000 টাকা, তাদেরকেই আজকে যে টিকিট হয়তো বা বিকেলের মধ্যে হয়ে যাবে, তাদেরকে টিকিট দিয়ে দিব। ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন আটাবের সভাপতি বলেন, কিছু ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্সের সাথে মিলে কালোবাজারে টিকিটের কারসাজি করে সংকট সৃষ্টি করছে। এটা হলো জিডিএস, যেটা আপনি ফ্লাইটটা ওপেন করার 30 সেকেন্ডের মধ্যে বুকিং শুরু হয়ে যায়। যারা উৎপাইতে বসে রয়েছে, খোলার লগে লগে সিট তারা মানে তাদের নামগুলো এন্ট্রি করে দিবে। এইগুলি আসলে দালালের কিছুটা দালাল হইলে আমাদের এজেন্টরাই দালাল। আমরা রিকোয়েস্ট করবো সৌদি এয়ারলাইন্স অথরিটিকে, তারা যেন তাদের প্রপার যে কর্মীরা যাওয়ার তাদের প্রয়োজন, তাদের ভিসা দেখে, তাদের ডকুমেন্ট দেখে তাদেরকে টিকিট দেন। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস আগে থেকে প্রবাসীদের পাঠানোর ব্যাপারে উদ্যোগ না নেয়ায় শেষ বেলায় এসে ফ্লাইট পরিচালনার অনুমতি সহ নানা জটিলতা তৈরি হচ্ছে, যা শ্রমবাজারেও প্রভাব ফেলবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। এদিকে আটকে থাকা ওমান প্রবাসীরা আগামী মাসের 1 তারিখ থেকেই সে দেশে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তবে তাদের করোনার PCR টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। ওমানে আমাদের যারা এখানে আটক আছেন তারা এইমাত্র পেয়েছি, তারা নিশ্চিন্তে যেতে পারে। ওমান সরকার আমাদের এখন নোট মার্বেল দিয়ে জানিয়েছে, তারা জানিয়েছে কি জানিয়েছে, বলছে যত বাংলাদেশি এইখানে আপনার আটকে পড়ে আছেন, স্ট্যান্ডার্ড হয়ে আছেন, এবং তারা যদি ওমানে যেতে চান তাহলে তারা দে ক্যান গো উইদাউট অব্লিগেশন অফ হ্যাভিং নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দি এমবেসি। দরকার হবে না নো অবজেকশন সার্টিফিকেট, এবং 1 তারিখ থেকে তারা যাবেন। শুধু এই আইটেমগুলো তাদের থাকতে হবে: ভ্যালিড ওমানি আপনার রেসিডেন্ট আইডি খামা, ভ্যালিড পাসপোর্ট, কোভিড-19 PCR টেস্ট করতে হবে, আর ম্যান্ডেটরি 14 days কোয়ারেন্টাইন আফটার অ্যারাইভেল ইন ওমান। এইটা 1 তারিখ থেকে অক্টোবর, এবং বলেছে যে কোনো এয়ারলাইন যেটাই ওমানে যায় সেইটা দিয়ে তারা যেতে পারে। অন্য প্রসঙ্গ, নারায়ণগঞ্জের মসজিদের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত 35 পরিবারকে 1,75 লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। আর্থিক অনুদানের এই টাকা থেকে প্রতিটি পরিবার পাবে 5 লাখ টাকা করে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহায়তা দেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে অনুদানের টাকার চেক স্ব পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 4 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুল সালাম মসজিদে বিস্ফোরণটি হয়, আর সেই ঘটনায় নিহত হন 33 জন। ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটাল সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব বলেন। ধারণকৃত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কোভিড-19 মহামারী ডিজিটাল পরিষেবার শক্তিকে প্রকাশ করার পাশাপাশি ডিজিটাল বৈষম্যকেও স্পষ্ট করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যারই ইন্টারনেট ব্যবহারের ন্যূনতম সুযোগ নেই। সেই সুযোগটি তৈরি করতে হবে। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি, সিংটেলের সিইও চুয়া সুক কেওং, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি সেশন প্যানেল আলোচক হিসেবে এতে অংশ নেন। We must close this gap. We envisioned a digital Bangladesh by 2021. Bangladesh has witnessed a boom in internet due to the government's push for digitalization. করোনা পরিস্থিতি। করোনায় সারা দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5072 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এই পর্যন্ত 18,75,537 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,55,384 জনের। গত 24 ঘন্টায় 103টি ল্যাবে পিসিআর টেস্টে নতুন করে শনাক্ত 1,540 জন। এ সময় সুস্থ হয়েছেন 2,139 জন, আর এই নিয়ে মোট সুস্থের সংখ্যা 2,65,092। শীতে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, এমন আশঙ্কার প্রভাব সাধারণের মাঝে কতটা পড়েছে? মাস্কের নাক মুখ ঢেকে রাখার অনীহা, সেটা কেটেছে কি? সাজেদা সুইটি রিপোর্ট। সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে হতে পারে আসছে শীতেই। অর্থনীতির স্বার্থে লকডাউন সম্ভব না, বরং নতুন ঢেউ মোকাবেলায় সতর্ক আচরণ দরকার যার যার অবস্থান থেকে। আর করোনার বিপদ ঠেকাতে সবচেয়ে কার্যকর ও সহজ পথটাও এখন সবারই জানা, মাস্ক। ভালো লাগে নাকি বলেন? হ্যাঁ, খুলবে না, মুখে থেকে আর খুলবেন। দেশে মহামারীর শুরু থেকে এটিএন নিউজ সহ দায়িত্বশীল মিডিয়াগুলো মাস্ক পরতে আগ্রহী করতে চেয়েছে মানুষকে। মাস্ক পরায় অনীহা কাটাতে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট, কিন্তু কাঙ্ক্ষিত অবস্থা এলোই না। এখন দ্বিতীয় ঢেউয়ের খবরেও কি সচেতনতা বেড়েছে? যেদিকেই চোখ যায় কেবলই অসচেতনতা, মাস্কে ভীষণ অনীহা। শুনতেছি, টিভিতে দেখতেছি মারা যাইতেছে, কিন্তু মনে করেন আমাদের যে গ্রাম আছে 12টা ইউনিয়ন, একজন লোকেরও হয় নাই। মাস্ক আমরা পরি, এই যে মাস্ক আছে। কিরে মাস্কটা রাখছি কই? অজুহাতগুলো ঘুরে ফিরে এক, মাস্কের প্রয়োজনীয়তা যে জানেন না তা নয়, কিন্তু পড়তে পছন্দ করছেন না। এখন আমরা মাস্ক বাসা থুয়েছি, করি না, বেউট লাগে, গরম লাগে তাই মাস্ক করি না। নাকের নিঃশ্বাসের সহিত ভিতরে যায় না, মাস্কটা পরলে হয়তো এটা নিরাপদ থাকা যায়। পরি, সব সময় পরি, কিন্তু ওই যে ভিজে গেছে দেখে একটু মুখটা বের করছিলাম। আল্লাহ যেভাবে চালাইতেছে আমি এভাবে চলতেছি। দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা কমাতে মার্কেট ও শপিং মলগুলোতে আবারও অ্যাকশনে যাবে বলে জানিয়েছে সরকার। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হঠাৎ অভিযান চলবে সেসব জায়গায়। কিন্তু বৈশ্বিক মহামারীর এই দুর্যোগ থেকে বাঁচতে এক টুকরো কাপড়ে নাক মুখ ঢাকা জোর জবরদস্তিতে কতটা সফল হবে, যতক্ষণ নিজেরা নিজেদের ভালোটা না বুঝি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে সচেতনতাই হচ্ছে উত্তম ভ্যাকসিন, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে অনলাইনে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দলটির নেতারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছে, আবার দেশে নির্বাচনেও অংশ নিচ্ছে। এতে দলটির ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি। তবে ষড়যন্ত্র নয়, বিএনপিকে জনগণের
জন্য রাজনীতি করার আহ্বান ওবায়দুল কাদেরের। তিনি বলেন, সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসতে হবে, বিদেশি শক্তি বা কোনো সংস্থার কাছে গিয়ে লাভ নেই। এছাড়া করোনা সতর্কতায় শিথিলতা না দেখাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকের মাঝে গা ছাড়া ভাব দেখা দিয়েছে। বেশিরভাগ মানুষের মাস্ক নেই, মাস্ক পরিধান করছেন না। কার্যকর এবং সর্বজন রাজ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। অটো প্রমোশন নয়, বিদ্যালয়গুলো নিজস্ব মূল্যায়নে নবম শ্রেণীতে উন্নীত হতে হবে শিক্ষার্থীদের। বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, যদি আর ক্লাস না হয় তাহলে মার্চ মাস পর্যন্ত স্কুলের ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইন ক্লাসের উপর মূল্যায়ন করা হবে। মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা তৈরি হয় বা মূল্যায়ন প্রক্রিয়া যেন তারা সঠিকভাবে করতে পারে, এজন্য আমরা তাদের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেব। আমাদের পরীক্ষা উন্নয়ন ইউনিট আছে, তাদের মাধ্যমে আমরা তাদেরকে একটি গাইডলাইন তৈরি করে দেব এবং সেই গাইডলাইন অনুযায়ী সকল শিক্ষার্থীকে তাদেরকে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবার ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্লাস শুরু করবার কোনো সুযোগ তৈরি হয় যে কোনো মাসেই, সেই সময় থেকে ডিসেম্বর পর্যন্ত যতটুকু পড়ানো সম্ভব হবে সেই জায়গার উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য মূল্যায়ন করা হবে। দ্বৈত ভোটার হওয়ার প্রমাণ পাওয়ায় 927 জনের এনআইডি লক করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে যারা দ্বৈত ভোটার হয়েছে তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি আরও জানান, দ্বৈত ভোটারদের সহযোগিতার জন্য কোনো কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হওয়া প্রসঙ্গে মহাপরিচালক জানান, 10 লক্ষাধিক রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য সহ আলাদা রোহিঙ্গা ডাটাবেস তৈরি করা হয়েছে। এছাড়াও এনআইডি জালিয়াতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথাও জানান তিনি। কিন্তু মামলা করি নাই, করব না। আমরা যদি উদ্দেশ্য যদি অজ্ঞাতসারে করে থাকে, তার জন্য আমরা এক ধরনের ব্যবস্থা গ্রহণ করবো যাতে ভবিষ্যতে সে না করে। আর যারা উদ্দেশ্যমূলক ভাবে করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা মামলা করব এবং সেটা যাতে মামলা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেটা আমরা। ক্ষতিকর বর্জ্যে অনিরাপদ জীবন, নিয়মনীতি না মেনে যত্রতত্র মেডিকেল বর্জ্য ফেলছে হাসপাতালগুলো। করোনা সতর্কতার নানা বর্জ্য নতুন সমস্যার সৃষ্টি করেছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ ঢাকার 2 মেয়রের। 6 মাসের মধ্যে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। আরভি জামালের রিপোর্ট। প্রতিদিন 60 থেকে 70 টন মেডিকেল বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে কমপক্ষে 12 টনই অত্যন্ত ক্ষতিকর। আর করোনাকালে মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবহার বেড়ে যাওয়ায় মেডিকেল বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ সভা। আর তাতেই উঠে এলো আতকে ওঠার মতো তথ্য, বেশিরভাগ হাসপাতালই নিরাপদ না করে মেডিকেল বর্জ্য ফেলে দিচ্ছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার সঠিক অবকাঠামোও নেই হাসপাতালগুলোতে। 2008 সালে করা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার সঠিক প্রয়োগ হচ্ছে না। যদিও জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাও অত্যন্ত জরুরি। আইনের ভিতরে যে স্ট্রাকচার, সবগুলো দায়িত্ব স্বাস্থ্য বিভাগের উপর রয়ে গেছে। সেখানে পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব খুব কম। সভায় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম মেডিকেল বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত অভিযান শুরুর পরামর্শ দেন। তাদের যে হাসপাতালের বিল, তাদের যে বিভিন্ন পরীক্ষার যে বিল, এটি সম্পূর্ণ একটা ডাকাতির মতন, কিন্তু এটা হতে পারে না। আজকের চিকিৎসা বর্জ্যের জন্য ভালো কথা, তারা বিল নেবে, কিন্তু তারা তাদের বর্জ্যগুলো কি ঠিক মতন ফেলছে? তারা তাদের বর্জ্যগুলো ঠিক মতো ফেলছে না। ট্রিটমেন্ট করার পরে ইউরিনের স্যাম্পল, ব্লাডের স্যাম্পল, স্টুলের স্যাম্পল রাস্তার উপরে ফেলে দিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটি হলো বাস্তবতা। দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস বলেন, আইনে থাকলেও সিটি কর্পোরেশনে নিবন্ধিত হয় না হাসপাতালগুলো। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখপূর্বক আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে আমরা বাধ্য করব। এবং আমাদের এই নিবন্ধন ব্যতীত ঢাকা শহরে
কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এগুলো আর চলতে দেওয়া হবে না। অন্যদিকে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোনো হাসপাতাল করা যাবে না বলে সতর্ক করলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন ব্যবস্থা নেবে যাতে আগামী 3 মাস 6 মাসের ভিতরে, অর্থাৎ একটা পার্টিকুলার টাইম লাইনের ভিতরে তাদের যে সমস্ত ড্রব্যাক আছে, অর্থাৎ যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই, ওগুলো এনশিওর করবেন। আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। করোনাকালে বাসাবাড়ি থেকে তৈরি হওয়া মেডিকেল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার উপরও জোর দেওয়া হয় সভায়। সব মানুষের স্বাস্থ্য সেবা। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। ৬টা নিউজ আওয়ারের সময় হলো বায়াজিজ স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরও যা থাকছে। তিতাসের এমডি আল মামুনের দুর্নীতির খোঁজে দুদক। অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের 4% সুদে ঋণ আইএফআইসি ব্যাংকের। ছটা নিউজ আওয়ারে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি শ্রাবণী জলি। জানাবো দেশের আরও কিছু খবর। কোভিড-19 মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশল ও দক্ষতা এখন বিশ্বের অন্যান্য দেশে মডেল হিসেবে অনুসরণ করা হচ্ছে, মন্তব্য করেছেন আইজিপি বেনজির আহমেদ। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জয় টু শেখ হাসিনা ইন্টারন্যাশনাল অনলাইন চেস টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ দাবা ফেডারেশন, এশিয়ান চেস ফেডারেশন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং গোল্ডেন স্পোর্টসিং ক্লাব এই প্রতিযোগিতার যৌথ আয়োজক। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও 17 জন বিদেশি গ্র্যান্ড মাস্টার অংশ নেবেন। প্রতিযোগিতা চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত। দাবার জন্য নির্ধারিত জায়গা পেলে বিশ্ব দরবারে ক্রিকেটের মতো দাবাতেও বাংলাদেশ একদিন তীর্থস্থানে পরিণত হবে বলেও জানান সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি বেনজির আহমেদ। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে মহেশখালী আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের পরিচালক আবু সাইদের দুর্নীতির অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে এই বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে তাদের দুজনের কাছেই তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কার্যাদেশ ও বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কমিশনে তাদের তথ্য জমা দিতে বলা হয়েছে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনায় অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনিক ক্ষতি 100 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এইসব ব্যবসায়ীকে বিনা জামানতে 4% সুদে ঋণ দিচ্ছে বেসরকারি ব্যাংক আইএফআইসি। সকালে পুরানা পল্টনের সুরমা টাওয়ারে এই ব্যাপারে একটি চুক্তিও সই করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাথে। আরও জানাচ্ছেন গোলাম কাতি টুবু। মিঠু, বাড়ি নোয়াখালী। ঢাকার পুরানা পল্টন এলাকায় ব্যবসা করছেন 5 বছর ধরে। ব্যবসায় এতটা মন্দা আসবে ভাবেননি কখনোই। করোনার আঘাতে আজ বিপর্যস্ত তার ব্যবসা। অনেকদিন বন্ধ ছিল দোকানগুলা, বাসা ভাড়া দিতে পারি নাই, পকেট খরচের টাকাও ছিল না, যা ছিল সব খরচ হয়ে গেছে। মিঠুর মতোই অতি ক্ষুদ্র ব্যবসায়ী দেশে এখন প্রায় 60 লাখ, যাদের পুঁজি মাত্র 20 থেকে 50 হাজার, যাদের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে করোনার সময়। জীবনযুদ্ধে তারা বিধ্বস্ত। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব বলছে, করোনায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই। দৈনিক ক্ষতির পরিমাণ 100 কোটির ঘরে। অর্থনৈতিকভাবে আমরা দেনে ভানে গেছি, বেচা কিনা খুবই কম, যত মোটামুটি কোনো রকম চলাফেরা আছে আর কি। দেশ জুড়ে ছড়িয়ে থাকা এই অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ঘোষণা দিল আইএফআইসি ব্যাংক। সুদ মাত্র 4%, লাগবে না জামানত। করোনায় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে 2000 কোটি টাকা বরাদ্দ আছে
অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকটি জানালো প্রণোদনার এই টাকা থেকেই তারা ঋণ দিচ্ছে। ছোট ছোট সমবায় আছে যারা অতি সুদে সেই সমিতি থেকে তারা টাকাটা নেয়, আমরা সেটা না করে আমরা চাচ্ছি ওইসব ব্যবসায়ীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার জন্য। আমরা বিনা জামানতে 50,000 টাকা ঋণ প্রদান দিয়ে এই কর্মসূচিটা শুরু করতে চাচ্ছি। এই 50,000 টাকা একসময় 1 লাখ টাকা উন্নীত হবে, একসময় 2 লক্ষ টাকা উন্নীত হবে ওনার যোগ্যতা এবং চাহিদার ভিত্তিতে, প্লাস ব্যাংকের সাথে ওনার ঋণ হিসাব পরিচালনার পারফরমেন্সের ভিত্তিতে। ঋণ দেওয়ার শুরুটা আপাতত জামালপুরের ব্যবসায়ীদের দিয়ে, পরে পর্যায়ক্রমে পাবে সারা দেশের ব্যবসায়ীরাই। এটা কিন্তু সমগ্র বাংলাদেশের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সরকারিভাবে ধান চাল কেনার বর্ধিত সময়েও সুনামগঞ্জ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। হাওড় জেলা সুনামগঞ্জে এবার ধান উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ টন। সরকার মাত্র 32,664 টন ধান এবং আতপ 14,028 টন ও সিদ্ধ চাল 14,687 টন কেনার লক্ষ্যমাত্রা দিয়েছিল। জেলায় বাম্পার ফলনের পরও 29 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত খাদ্য বিভাগ প্রথম দফায় কেনে অর্ধেক ধান চাল। পরে সময় বাড়ানো হয় 15 সেপ্টেম্বর পর্যন্ত, তাতেও লাভ হয়নি। কৃষকরা বলছেন, লটারি পদ্ধতি এবং সরকারি ক্রয় কেন্দ্রে দুর্নীতি, অনিয়ম সহ স্থানীয় খাদ্য বিভাগের প্রতি আস্থাহীনতার কারণেই পূরণ হয়নি এই লক্ষ্যমাত্রা। ছটা নিউজ আওয়ারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল। রাস্তায় নেমে হাজারো বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন লুইসভিলের পুলিশ প্রধান রবার্ট শিডার। তিনি বলেন, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সম্প্রতি পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ভেরোনা টেলরের মৃত্যুর ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে না। বিচারকের এই আদেশের পর বিক্ষোভ শুরু হয়। গত 13 মার্চ আকস্মিকভাবে 26 বছর বয়সী হাসপাতাল কর্মী ভেরোনা টেলরের বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। তাদের পরিচয় না দেয়ায় অনুপ্রবেশকারী মনে করে গুলি ছোড়েন ভেরোনা টেলরের বন্ধু ওয়াকার। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মারা যান ভেরোনা। খেলার খবর। আইপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচটি। আইপিএলের শুরু থেকেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু এখন পর্যন্ত শিরোপা 7 পায়নি তারা। সেই ব্যর্থতা ঘোচানোর মিশনে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারায় বেঙ্গালুরু। এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে বিরাট কোহলির দলেরা রয়েছে। বেঙ্গালুরু দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, ক্রিস মরিস ও অ্যারন ফিঞ্চের মতো বিদেশি ক্রিকেটারও। অন্যদিকে কিংস 11 পাঞ্জাব প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে পরাজিত হয়। এবার প্রথম জয়ের লক্ষ্য কেএল রাহুলের দলের। পাঞ্জাব দলে মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, সরফরাজ খানের সঙ্গে আছেন ক্রিস গেইল ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিদেশি ক্রিকেটাররা। আইপিএল এর খবর জানিয়ে শেষ করব 6টা নিউজ দাও, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
টিকিট পেতে সৌদি প্রবাসীদের ভিড়, রয়েছে কালোবাজারির দৌরাত্ম্য। নারায়ণগঞ্জ ট্র্যাজেডি, ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর। আরও ২৮ জনের মৃত্যু, করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখেও উদাসীনতা। দ্বৈত ভোটার ৯২৭ জনের এনআইডি লক। মেডিকেল বোর্ডের মারাত্মক হুমকি, অসন্তোষ ঢাকার ২ মেয়রের। তিতাসের এমডি আল মামুনের দুর্নীতির খোঁজে দুদক। অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ৪% সুদে ঋণ আইএফআইসি ব্যাংকের। এবং আজ আইপিএলে পাঞ্জাবের মুখোমুখি বেঙ্গালুরু। এই ছিল ৬টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPRT স্পেশাল এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।